ওরে বাবা, আরে ওদিকে কি হচ্ছে বলতো? আমার প্রচণ্ড টেনশন হয় জানিস তো, যতক্ষণ পরীক্ষা চলে না। তারপর আমার মেয়েটা আজকে সকালে উঠে বলছে মা আমি স্কুল যাব না। চিন্তা কর। সে কি তারপর? তারপর আর কি, তারপর তাকে বুঝিয়ে বাজিয়ে কি কাণ্ড করে রাজি করিয়েছি জানিস। বোঝানোর লোক বলতে তো বাড়িতে আমি, আর তো সবাই যে যার নিজের মতো। গৌরবের আবার আরেক রকম, তাকে তো আবার সচিন তেন্ডুলকার হতে হবে। সকালে উঠে বলে মা আমাকে প্র্যাকটিসে নিয়ে চলো, প্র্যাকটিসে গেলেও নাকি পরীক্ষা ভালো হবে। মাঠে গিয়ে একবার বল না পেটালে তার পরীক্ষা ভালো হবে না। মানে কথা শোন খালি আজকালকার বাচ্চার। সত্যি অদ্ভুত অদ্ভুত যুক্তি বার করে না ওরা। ধ্যাৎ, আমরা কম যেতাম নাকি ছেলেবেলায়? আমার মনে আছে আমার ছোটবেলায় একজন বাড়ির পাশে বুড়ি থাকতেন, তাকে আমরা সবাই রাঙা দিদা বলতাম। সেই রাঙা দিদাকে আমি একবার বুঝিয়েছিলাম কামরাঙা খেতে খুব ভালোবাসতাম, তো কামরাঙা খেলে নাকি অসম্ভব বুদ্ধি বাড়ে। আর বিশ্বাস করবি না, স্কুলে যাওয়া মাত্রই মাঝখানে গিয়ে ওনার কাছে টুক করে একটা কামরাঙা খেয়ে চলে আসতাম। আর উনি আমার বলতেন খাও খাও ভালো করে খাও, ভালো করে বুদ্ধি পড়বে তোমার। তাহলে আর তোর ছেলেকে কি করে দোষ দেবে বল? তোর ছেলে তো অপচরক। আমার মালার জন্য কিন্তু এবার বেশ চিন্তা হচ্ছে। ও ঠিক যোগাযোগ রাখে, প্রত্যেকের খোঁজ নেয়, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে তো আসছেই না রে। জানি না, আমি কিরিটকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তোর মা তোকে পৌঁছতে আসে না, কোথায় মা? সে বলছে রোজ সকালেই যখন স্কুলে বেরোই, স্কুলে যাওয়ার সময় দেখি মা পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি জানি কি হয়েছে। আমি একবার যাব। আমিও দেখি পারলে। সেটাই তো রে, আমরা সবাই এমন আমাদের নিজেদের ঘেরাটোপে আটকে গেছি না যে আটকে থাকবো, ভাবলেই আটকে থাকবো। বেরোতে আমাদের হবেই। জানি সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু বেরোনোর রাস্তাটা যে কোথায় কিছুতেই সেটা খুঁজে পাচ্ছি না। এই তোর আবার কি হলো? হ্যাঁ, আই শিবা, তোকে ভাবলাম জিজ্ঞেস করবো, সত্যি কি তুই মাথা ঘুরে পড়ে এই অবস্থা করেছিস? Thanking you, yours truly, Swanso. ঠিক আছে, চিঠিটা দেখো, আজকেই কুরিয়ার করে দিও। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা কফি পাঠাই। ওকে, জাস্ট আ মিনিট। অরিন্দম, হ্যাঁ বিভাস বলো। এজিএম তো আই ডোন্ট নো, মানে আসছে মাসের 12 তারিখ। ও জাস্ট আ মিনিট। 12th 12th of next month. হ্যাঁ, নো আই খেয়াল ছিল না আসলে। ইটস অল রাইট, ওকে বাই। কি ব্যাপার, তুমি তো নিজেই ডেটটাকে ফ্রিজ করেছিলে। জাস্ট বেরিয়ে গেছে মাথা থেকে। কি হয়েছে? হোয়াটস রং? What's wrong? Everything. কিছু ভালো লাগছে না। নতুন কোনো প্রবলেম? জানো রাখি, আমি ছোটবেলা থেকে স্কুলে কোনোদিন সেকেন্ড হইনি। সব সময় ফার্স্ট হতাম, অলওয়েজ। একবার মনে আছে আমি তখন ক্লাস 8-এ থার্ড হয়েছিলাম। ক্লাস 8-এ হাফ এ সারা রাত ঘুমোতে পারিনি, কাঁদতেও পারিনি। সারা রাত প্রচন্ড কষ্টে জেগে কাটিয়েছিলাম। আমি থার্ড ইন দ্য ক্লাস, অ্যাবসার্ড। আমার মনে আছে মনীষ ফার্স্ট হয়েছিল, দেবাশিস সেকেন্ড, আই ওয়াজ থার্ড। আমার ভীষণ কষ্ট হয়েছিল জানো, কিরকম একটা ভাব, নিঃশ্বাসে কষ্ট, একটা সাফোকেশন। হেরে যাওয়ার
আমার কষ্টটা সাংঘাতিক, জানো তো, সাংঘাতিক কষ্ট হয়। তারপর থেকে I never became second. I was always first. Till date, আমি কোনো কিছুতে কোনোদিন সেকেন্ড হইনি। I'm always first. Always. কি হয়েছে? তুমি একবার মালার সঙ্গে দেখা করবে, জাস্ট ওয়ান্স। হ্যাঁ, জাস্ট ওয়ান্স। তুমি জানো মালা সারাদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকে। সকালে ওঠার কোনো ঠিক নেই, রান্না বান্নার কোনো ঠিক নেই, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না তার কোনো ঠিক নেই। তারা নিজেরা যখন পারে চলে যায়। আমি আর কত করবো বলতো? অফিস সামনে এসব করা যায়? বাড়িতে ঢুকলে কিরকম দম বন্ধ হয়ে আসে, সেই এক বমি বমি ভাব, নিঃশ্বাসে কষ্টটা, একটা সাফোকেশন সব সময় আমাকে কুড়ে খাচ্ছে। আমার না আমার লাইফে আমি বোধহয় ফেলিয়ার। তারপর দাঁড়াতে পারে না, চলতে পারে না, সারাদিন হুইল চেয়ারে একটা ডাম পুতুলের মতন বসে রাখে। My life is totally a mess. A mess. এই সবটা মিলিয়ে জানো তো, মানে আমার জীবনটা একটা বিরাট শূন্য। I have failed in my life. I have failed in my own bloody life. এটা ঠিক নয়, ঠিক নয়। প্লিজ অরিন্দম, অলি তো নিজের ইচ্ছেই অসুস্থ নয়। সে তো নিজের ইচ্ছে পৃথিবীতে আসেনি, তাকে তোমরা নিয়ে এসছো। তার ভালোটা নেবে আর তার অসুখটা নেবে না। অরিন্দম, মালা তোমার স্ত্রী, তাকে তুমি বোঝাও, কথা বলো, তাকে বলো যে এইভাবে ঘুমের ওষুধ খেয়ে থাকলে সংসারটা চলবে না। তাকেই তো শক্ত হাতে সংসারটা ধরতে হবে। মালা খুব জেদি, কোনো কথা শুনে না, ভাবে আমি তোমাকে ভালোবাসি। ভুল তো ভাবে না। ভাবে কি? মালাকে বোঝাতেই হবে। ওকে বলো যে আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার তরফ থেকে তোমার উপর কোনো জবরদস্তি নেই। তুমি আমাকে ভালোবাসো, দ্যাটস অল ফর মি। এর থেকে বেশি কিছু আমি তোমার কাছে চাই না। অরিন্দম, বিয়ে, সংসার, ছেলে মেয়ে, সব কিছু আমার কাছে ভয়ের। আমি এই বেশ ভালো আছি। তুমি মালাকে বোঝাবে না তো কে বোঝাবে? আমি? কেন না? তুমি এত সুন্দর করে আমায় বোঝাতে পারছো, মালাকে বোঝাতে পারবে না? এটা তো আমার অধিকারের মধ্যে পড়ে না, তোমার কাজ। ওকে, চেষ্টা করবো। নো চেষ্টা করতেই হবে। আর শোনো, তুমি নিজেকে এরকম ফেলিওর বলাটা এবার বন্ধ করো তো। নিজেকে এত ছোট ভাবলে তুমি তো সত্যি সত্যি ইনফেরিয়র হয়ে যাবে। থ্যাঙ্কস। আমাদের মধ্যে আবার থ্যাঙ্কস এলো কোত্থেকে? আমি যাই, কুরিয়ারটা করেই গিয়ে। আর শোনো, হ্যাঁ, প্রদীপকে একটু পাঠিয়ে দিও। ঠিক আছে। And don't forget the coffee. আমি এক্ষুনি পাঠাচ্ছি। আমি প্রথমে বুঝতে পারিনি জানিস, আমি তো নিজের মতোই হাঁটছিলাম,
তারপর বুঝতে পারলাম যে দুটো লোক আমাকে ফলো করছে। তারপর তারপর আমি হাঁটছি, হঠাৎ ওই লোকগুলো একটা সাদা অ্যাম্বাসাডার থেকে নেমে আমার সঙ্গে সঙ্গে হাঁটতে আরম্ভ করলো। আমি প্রথমে ভেবেছি ছিনতাই বাজটাজ হবে, পরে বুঝতে পারলাম যখন ওরা বললো যে অংশুমানের ব্যাপারে আর এক পাও যাতে আমি না এগোই। সে কি? হ্যাঁ রে, আগে ওরা ফোনে হুমকি দিত, এখন তো স্ট্রিট। তাই বলে দুপুরবেলা একজন মহিলার ওপরে ভেবে? আসলে এই অংশুমান বাবু যিনি বলেছিলেন আমাকে হেল্প করবেন, উনি আমাকে বলে দিলেন যে উনি আর হেল্প করতে পারছেন না। এবং সেই জন্যেই একদিন আমার বাড়িতে এসেছিল সমস্ত ফাইলে কাগজপত্রগুলো দিয়ে দেওয়ার জন্য। ঠিক উনি চলে যাওয়ার পরেই আমাকে এসে খবর দিল একজন যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? একটা সাদা অ্যাম্বাসাডার। আমার এই ঘটনার দিনও এই সাদা অ্যাম্বাসাডারই ছিল। প্রথমে ওরা আমাকে হুমকি দিল, তারপর যখন দেখলো যে আমি ওদের কথার ওপর কথা বলছি, তখন ওরা আমাকে ধাক্কা দিয়ে। থানায় গিয়েছিলে? থানা, পুলিশ, এসব কিছু ওদের কেনা রে। সে কি রে? তাহলে তুই এভাবে একা একা? না না, তাহলে বেরোস না। মানেটা কি? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, এই মুখোশ খোলার ভয় আমরা কেন আটকে থাকবো বলতো? কেন? আশ্চর্য। দেখ লতা, আমার স্বামীকে কেউ খুন করেছে, এটা যখন আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট, তখন খুনি না ধরা পড়া অবধি আমার শান্তি নেই। আমি থামবো না। কি হলো মা, আপনার কি শরীর খারাপ? না, খাবারটা বোধহয় ভালো হজম হয়নি, তাই গাটা কিরম গুলোচ্ছে। হজমের ওষুধ দেবো? ওষুধে আর কি হবে বৌমা, বনের বাঘের চেয়ে মনের বাঘ যে আরো ভয়ঙ্কর। যাকে একবার ধরে না শেষ করে দেয়, বোঝাও যায় না। তোমরা সবাই মিলে আমাকে আর শান্তিতে থাকতে দিচ্ছ কোথায়? মাতাজির অতগুলো টাকা কেমন করে শোধ দেব, সারা রাত্রি আমি ঘুমোতে পারি না মা। মাতাজি টাকাগুলো ফেরত চাননি মা। এসব কথা বলে মাথা আরো গরম করে দিও না বৌমা। বিনা স্বার্থে অতগুলো টাকা মাথায় যে তোমাকে দিয়ে দিলেন। উনি আমাদের প্রয়োজনে টাকাগুলো দিয়েছেন মা, ওনারাতে কি স্বার্থ থাকতে পারে? এতদিন সংসার করছো বৌমা, সাংসারিক বুদ্ধিটা এখনো হলো না। সংসারটা বড় জটিল বৌমা, সব সময় চোখ কান খুলে রাখতে হয়। মাতাজির কাছে আরেকবার আমি যাবই, ওনার কথার জালে আর আমি ভুলবো না। বৌদি, বৌদি আমার ওই ইয়েলো কালারের যে লাইট ইয়েলো আছে না, ওই চুড়িদারটা, ওটা খুঁজে পাচ্ছি না, কোথায় বলো তো? আলমারিতেও নেই। কাউকে এবার একটু বড় হয় সোনালি। বৌদি সবসময় তোমার জামা কাপড়ের খোঁজ রাখবে? নিজের জিনিস নিজে ঠিক রাখো। মা, অফিস থেকে বাড়ি ফিরে টায়ার্ড লাগে না? আমরা সব ঘরে শুয়ে বসে থাকি তো। কি প্রবলেম বলো তো তোমার সারাক্ষণ? হ্যাঁ, সবসময় তো নিজেকে নিয়ে ব্যস্ত আছিস, নিজের কথাই ভাবছিস, পাশের লোকের কথা ভাবিস কখনো? মায়ের শরীরটা ভালো নেই। না, ওসব কিছু নয় বৌমা। কিছুদিন আগে খেপে উঠলো বিমানকে বিয়ে করব, বিমানকে বিয়ে করব। যখন বললাম বিমানকে বিয়ে কর, তখন বললো বিমানকে বিয়ে করবো না। যত সব রঙ্গ, ভালো লাগে না। কারুর কিছু ভালো লাগতে হবে না, আমি নিজেরটা নিজে ভালো বুঝি। মায়ের চিন্তা হওয়াটা স্বাভাবিক শোনো। তুই এতদিন বিমানের সঙ্গে ঘুরেছিস, বেরিয়েছিস, বিয়েও করতে চেয়েছিলি, তারপর এখন একেবারে চুপচাপ হয়ে গেছিস। মায়ের চিন্তা হবে না? মায়ের দুশ্চিন্তা দূর করার জন্য তার বিয়ের পিড়িতে বসে পড়তে পারি না? আচ্ছা, বিমানকে একাধবার বাড়িতে নিয়েও তো আসতে পারিস, ওকে চোখের দেখা দেখলে অন্তত মায়ের একটু শান্তি হয়। বৌদি, তুমি আমাকে এমনভাবে বলছো মনে হচ্ছে না আমার জন্য মা অসুস্থ হয়ে পড়ছে। দাদার অফিস থেকে টাকা নেওয়া, তারপর রোজ রোজ জুয়া, মদ। শোনা, তুই কিন্তু ছোট, ছোটর মতো থাক। দাদার সম্পর্কে এরকম ভাবে বলবি না। সত্যি কথাই তো বলেছি, কাউকে অসম্মান তো করিনি। অমনি আমি ছোট হয়ে গেলাম না? এতদিন তো অনেক বড় ছিলাম। দেখ শোনা,
একটা সম্পর্ক যখন গড়ে ওঠে তখন দুজনেরই দায়িত্ব থাকে, ঠিক সেরকমই ভেঙে যাওয়ার সময়ও কিন্তু দুজনেরই দায়িত্ব থাকে। যে দায়িত্ব এড়িয়ে যায় সে ভীতু। তুই বড় হয়েছিস তো, তাই পালিয়ে পালিয়ে বেড়াস না, সত্যিটার মুখোমুখি হতে শেখ। মাথা উঁচু করে। নিন প্রভাতবাবু। আরে আপনি তো আমাকে মানে গেস্ট বানিয়ে ছাড়লেন। কেন? হ্যাঁ, বললে পারতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। না না, তাতে কি হয়েছে, আপনাকে ফোন করে ডেকে পাঠালাম। এই তো আবার ভদ্রতা করছে না, এবার উঠি। আরে না না, আপনি বসুন, নিন চা খান। না, ঠিক ভদ্রতা নয়, আসলে আমার মনে হয়েছে হরনাথ আমাদের পরিবারকে সুখী থাকতে দিচ্ছে না, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু কথা বলি। দেখুন বিয়ান, আমি আগেও বলেছি, এখনো বলছি, এই হরনাথ হালদার লোকটা ভালো না, রাদার ডেঞ্জারাস। কি হলো, মিষ্টি বেশি হয়েছে? না, ভাবছিলাম হঠাৎ এই হরনাথ হালদারের মুখটা আমার চোখের সামনে আয়। কি রে, তোর মুখটা থমথমে লাগছে কেন? কি হয়েছে রে, কিছু ঘটেছে নাকি? দেখো না মা, ওই বিকেলবেলা যখন বাড়িতে আসছিলাম, হ্যাঁ, রাস্তার মাঝখানে আমাকে দাঁড় করিয়ে ওই হরনাথের ডান হাত বুড়ো আমাকে থ্রেট করলো জানো। বুড়ো? থ্রেট করছে? কি বলতে চাইছে সে? আপনার যখন দরকার ছিল তখন স্যার কিন্তু আপনার সঙ্গে দেখা করেছে। এখন স্যারের যখন দরকার তখন আপনি এমন পাকাল মাছের মতো করলে চলবে ম্যাডাম? শুনুন, এবার যদি আপনি না যান আপনাকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কি করে পাকাতে হয় সেটাই শর্মা ভালো জানে। হরনাথের সঙ্গে দেখা করতে হবে, এটা তার হুকুম। কি সাহস, হরনাথ হুকুম দিচ্ছে? আশ্চর্য, আমাকে জোর করে দেখা করতে হবে হরনাথের সঙ্গে? তোমার মনে আছে মা, সেদিন একটা থ্রেট কল এসেছিল? হ্যাঁ, এই বুড়োই করেছিল। না না, হরনাথের মতো লোকেরা সব পারে, ওরা ভয় দেখিয়ে দেখা করাতে পারে, দরকার হলে নাজমার মতো তুলেও নিয়ে যেতে পারে। নাজমাকে? ছিল বাংলাদেশের একটা অসহায় মেয়ে, তাকে চুষে ছিউড়ে করে ফেলে দিয়েছিল এই হরনাথ। তারপর যখন সে বুঝলো যে মেয়েটা গোলমাল করতে পারে, তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামালের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো। কি লোকের সাথে নীনা আর আদিত্য জড়িয়ে গেল বলুন তো প্রভাত বাবু? নীনা এবার একা একা বেরোবে না, বেরোলে আমি বা বিমলা তোর সঙ্গে থাকবো। কি বলছো কি তুমি মা? হ্যাঁ, এটা ঠিক যে ওই বুড়োর হুমকি শুনে প্রথমে আমি ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু মা হরনাথের ভয় আমি লুকিয়ে থাকবো? ওকে ভয় পাবো আমি? লুকোবি কেন, একটু সাবধানে পথ চলবি। না না, হরনাথকে ধরা বা ওর সঙ্গে টক্কর দেওয়া চারটিখানি কথা নয় বেয়ান। বেয়ান, মাথা নিচু করে থাকলে তো হুমকি আরো বাড়বে। তাহলে ঠান্ডা মাথায় হরনাথের জাল থেকে বেরোতে হবে। ইনফ্যাক্ট আদিত্য বলে দিয়েছে হরনাথের টাকাও নেবে না। শুধু জাল ছেড়ে বেরিয়ে আসা নয়, মুখোশটাকে সরিয়ে লোকটার আসল মুখ মানুষের সামনে হাজির করতে হবে। এইভাবে বাড়ির মেয়ে বউদের সাথে বদমাইশি? ঠিক বলেছো বাবা, হরনাথের এই মুখোশটা সরাতেই হবে।